সবাইকে শুভ সন্ধ্যা। ব্যাকসিডক টক পডকাস্টের বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের এবারকার যে প্রতিপাদ্য বিষয় কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার, এটা কিভাবে সম্ভব? আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করা উত্তম। যদি আক্রান্ত হয়েই থাকেন তাহলে যথাযথ চিকিৎসা নিন, সময় মতো চিকিৎসা নিন, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। কেন শিখবেন না, কেন জানবেন না? জানা সম্ভব, জানা উচিত এবং করা উচিত। লেট আস কন্ট্রোল হাইপারটেনশন টুগেদার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। ব্যাকসিডক টক পডকাস্টের বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি ডিজিজ, স্ট্রোক ইত্যাদির ঝুঁকি বাড়াতে পারে। আবার সঠিক সময়ে যদি ধরা পড়ে এবং সঠিকভাবে যদি চিকিৎসা করা হয় তাহলে আমরা অনেক প্রাণঘাতী রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারবো। এবারের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। আমরা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হাইপারটেনশনের চ্যালেঞ্জ, প্রতিরোধ এবং আজকের দিনের প্রতিপাদ্য বিষয় কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার কিভাবে সম্ভব এটা নিয়ে বিশদ আলোচনা করব এবং আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারহান আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং আমার সাথে উপস্থিত আছেন 3 জন প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার, অধ্যাপক এবং পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, অধ্যাপক মনোয়ারুল ইসলাম, অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং অধ্যাপক তৌফিকুর রহমান ফারুক, অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। শুরুতেই আসছি অধ্যাপক মনোয়ারুল ইসলামের কাছে। সারা পৃথিবীতে এখন পর্যন্ত 1.2 বিলিয়ন মানুষ হাইপারটেনশনে ভুগছে এবং বাংলাদেশে যদি প্রেক্ষাপট আমরা দেখি প্রতি 4 জনে 3 জনই হাইপারটেনশনে আক্রান্ত। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন বৈষয়িক এবং আমাদের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আসলে উচ্চ রক্তচাপ একটা বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা, এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উচ্চ রক্তচাপের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এর পেছনের কারণ যদি আমরা খোঁজার চেষ্টা করি, আসলে কোনো একক কারণ এর দায়ী নয়, বরং বিভিন্ন রকম কারণই এর পিছনে দায়ী। প্রধান যে কারণে এখন এই উচ্চ রক্তচাপের প্রকোপ বেড়ে চলেছে তা হচ্ছে যে মানুষের গড় আয়ুর বৃদ্ধি। গড় আয়ুর বৃদ্ধির জন্য বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং দেখা গেছে যে মানুষের বয়সের সাথে সাথে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেড়ে যায়, যার ফলে আমাদের যেহেতু সারা পৃথিবী জুড়ে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, তার সাথে সাথে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার পরিমাণ এবং প্রকোপ দুটোই বেড়ে চলেছে। কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা দেখি যে অনেক সময় একেবারে অল্প বয়সীদের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে এখন। এটা কি জেনেটিক্স নাকি আমাদের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার পরিবর্তন, কোনটা মনে হচ্ছে আপনার? আসলে এর পেছনেও একাধিক কারণ আছে। একটা কারণ হচ্ছে যে এই পৃথিবীর বিভিন্ন জাতি এবং দেশে সবার উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি অথবা প্রবণতা এক নয়। এছাড়াও আমাদের জীবনযাপনের যে বিভিন্ন রকমের পরিবর্তন সেটাও কিন্তু দায়ী। তার মধ্যে কিছু কারণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে আমাদের এই যে জীবনযাপনের বিভিন্ন দিক, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আগের চেয়ে পরিশ্রম কম করি, আমরা আগের চেয়ে ক্যালোরি ইনটেক বেশি করি। এছাড়া আমাদের বিভিন্ন রকমের আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন খাবার। এই খাবারের মধ্যে আমরা বেশি রিফাইন্ড খাবার এখন খেতে অভ্যস্ত। পূর্বের তুলনায় আমাদের খাদ্যাভ্যাসটা একটা পরিবর্তন হয়েছে এবং আমাদের খাবারে লবণের যে পরিমাণ সেটা অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি। বিশেষ করে ফাস্ট ফুড গুলোতে সেখানে যে নতুন প্রজন্ম লবণ ব্যবহার করা হয়, আমাদের নতুন প্রজন্ম ফাস্ট ফুডে অভ্যস্ত এবং এর ফলে তারা কায়িক পরিশ্রমও কম করছে, যার জন্য অল্প বয়সে মুটিয়ে যাচ্ছে। এবং এই মুটিয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা ব্যাপার চলে আসে, সেটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম। মানে এর সাথে একই সাথে আরো কয়েকটা জিনিস চলে আসে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা এবং রক্তে চর্বির আধিক্য। এই সবগুলো মিলে যখন একসাথে সম্মিলন হয় তখন ব্যাপারটা আরো গুরুতর হয়ে ওঠে। একদমই ঠিক তাই।
আসলে আমরা উচ্চ রক্তচাপকে কখনো অসুখ বা রোগ বলতে চাই না, এটাকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর। এগুলোর সাথে যখন আবার ডায়াবেটিস বা চর্বির মাত্রা বৃদ্ধি পায়, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর একত্রিত হয়ে যায়, তখন সেটা আমাদের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকিটা বাড়ায়। উচ্চ রক্তচাপকে বলা হচ্ছে নীরব ঘাতক, আসলে কি তাই? উচ্চ রক্তচাপ আসলেই নীরব ঘাতক অথবা নিঃশব্দ আততায়ী। কারণটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ তখন বুঝতে দেয় না। ভিতরে ভিতরে উচ্চ রক্তচাপ মানুষ আক্রান্ত হয় এবং সেটার প্রভাব শরীরে পড়তেই থাকে। ব্যক্তি যখন বোঝে যে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছে এবং সেটার প্রতিফল যখন ভোগ করে, তখন অলরেডি বেলা অনেক দূর গড়িয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটার ক্ষতিকর প্রভাবে আক্রান্ত হয়ে যায়। তখন মাত্র বোঝা যায় যে হ্যাঁ, উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছে ব্যক্তি। আসলে প্রেশার বা ডায়াবেটিস এগুলো নিজেরা কোনো সিমটম সাধারণত তৈরি করে না, যতক্ষণ না পর্যন্ত সেটা থেকে জটিলতা তৈরি হয়। সেজন্যই আমরা বলি যে যত তাড়াতাড়ি এগুলো ধরা পড়বে, তত আমরা নিজেদেরকে ভবিষ্যৎ ঝুঁকি থেকে মুক্ত করতে পারবো। চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ বাংলাদেশে স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজের বৃদ্ধিতে ভূমিকা রাখছে। আমরা আজকাল প্রায় দেখছি যে একদম অল্প বয়সী থেকে শুরু করে ইসকেমিক হার্ট ডিজিজে আক্রান্ত। আমরা তো হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমাদের কাছে প্রায় এ ধরনের পেশেন্টরা আসে। আপনার কি মনে হচ্ছে? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে যেসব ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হন, এর মধ্যে দেখা গেছে যে প্রতি 100 জন স্ট্রোকে আক্রান্ত রোগীর শতকরা 80 জনের কিন্তু উচ্চ রক্তচাপ পাওয়া যায়। তার মানে এই দুটোর মধ্যে একটা খুব নিবিড় সম্পর্ক আছে। এছাড়া যাদের হৃদরোগ হয় বিভিন্ন রকমের, তাদের মধ্যে শতকরা 40 থেকে 50 জনেরই কিন্তু উচ্চ রক্তচাপ থাকে। তার মানে উচ্চ রক্তচাপ শুধু নিজে ঘাতক না, বরং আরো একাধিক ঘাতকের যে ক্ষতিকর প্রভাব সেটাকে বেগবান করে। তার মধ্যে না বললেই না, সেটা হচ্ছে স্ট্রোক এবং কিডনি ডিজিজ এবং হার্ট ফেলিওর, এবং তার সাথে সাথে করোনারি আর্টারি রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা, সেটা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় অনেক গুণ, যার ফলে প্রতিফলটা হয় প্রাণঘাতী। একদম ঠিক তাই। তার মানে আমাদেরকে খুব তাড়াতাড়ি সেটা ডায়াগনোসিস করলে, আমরা যদি প্রপারলি সেটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক, হার্ট ফেলিওর এবং এমনকি কিডনি সমস্যা থেকেও নিজেদেরকে অনেকখানি নিয়ন্ত্রণে রাখতে পারবো আশা করি। উচ্চ রক্তচাপ এবং এই জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে জনস্বাস্থ্য এবং আমাদের অর্থনীতির উপর কি ধরনের প্রভাব পড়বে? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে উচ্চ রক্তচাপ যতটুকু না তাৎক্ষণিক সমস্যা তৈরি করে, তার চেয়ে বেশি এটা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। এই দীর্ঘমেয়াদী সমস্যা যখন তৈরি করে ব্যক্তির ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, তখন কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর এর একটা বিরূপ প্রভাব পড়ে। এছাড়া এই উচ্চ রক্তচাপের যে প্রতিফল, তার ফলে দীর্ঘমেয়াদী হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়। যখন এই সমস্ত দীর্ঘমেয়াদী রোগে আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ আক্রান্ত হয়, তাতে ব্যক্তির এবং সমাজের, তার সাথে সাথে দেশের স্বাস্থ্য খাতে যে খরচ, সেটা বেড়ে যায়। অনেক মধ্যবিত্ত পরিবার নিম্নবিত্ত হয়ে যায়, নিম্নবিত্ত পরিবার পথে বসে। কারণ আমাদের দেশে কিন্তু মানুষের যে স্বাস্থ্য খাতে খরচ, এটা 100 টাকার মধ্যে প্রায় 70 টাকা আমাদের ব্যক্তির পকেট থেকে যায়। কাজে এটা একটা বিশাল ব্যাপার। তারপরে যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয়, তখন কিন্তু তার যে আয় রোজগার করার ক্ষমতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সে অন্যজনের উপর, পরিবারের অন্য সদস্যের উপর, সমাজের উপর, দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন এটা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। যখন কারো ডায়ালাইসিস প্রয়োজন হয়, এটা তো একেবারে বিশাল একটা খরচের ব্যাপার। সেই প্রভাব পড়ে শেষ পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার উপর এবং দেশের উপর এবং জিডিপির উপরও প্রভাব পড়ে। ফলে আমাদের আরো বেশি এই খাতে খরচ করতে হয়, অসুবিধার সম্মুখীন হতে হয়। ধন্যবাদ, আপনি খুব ভীষণ রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আসলেই তাই, আমাদের নিজেদের সক্ষমতা যতটুকু, হ্যাঁ, ততটুকু অনেক সময় দেখা যায় যে আমরা সেটা, যেহেতু এটা একটা কমপ্লিকেশনস গুলো অনেক, এমন না যে অল্পের মধ্যে আমরা সেরে উঠতে পারি। দেখা যায় এটার বোঝা আমাদেরকে দীর্ঘদিন বয়ে বেড়াতে হয়। হ্যাঁ, সেটা আমাদের অর্থনীতিতেও অবশ্যই প্রভাব ফেলে। এখন আসছি প্রফেসর ডক্টর তৌফিকুর রহমান ফারুক স্যারের কাছে। আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে 50% রোগী জানে না যে সে হাইপারটেনশনে ভুগছে। এই ব্যাপারটি কেন? ধন্যবাদ আপনাকে।
আসলে এই যে ডায়াগনস্টিক গ্যাপ, আচ্ছা রোগীরা জানে না যে সচেতনতার অভাব, যে আমার হলো 50% রোগীর ক্ষেত্রেই যে তারা উচ্চ রক্তচাপ আছে। এর একটা অন্যতম প্রধান কারণ হলো যে প্রফেসর মাহমুদুল ইসলাম যে বললেন যে সাইলেন্ট কিলার, নীরব ঘাতক উচ্চ রক্তচাপ। যেহেতু রোগীর সিমটম থাকে না, সুতরাং রোগী ডাক্তারের কাছে যায় না। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা রোগীর স্ট্রোক হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট ফেলার নিয়ে আসছে, আমরা রোগীকে প্রশ্ন করি আপনার তো অনেক প্রেশার, আপনি আগে ডাক্তার দেখাতেন না? রোগীরা বলে আমার সাথে কোনো সমস্যা ছিল না। অথবা অনেক ক্ষেত্রে বলে স্যার আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার উচ্চ রক্তচাপ ধরা পড়ছে, কিন্তু আমাকে ওষুধও দিছে, কিন্তু আমি স্যার আমার যেহেতু কোনো কষ্ট নাই এই জন্য আমি ওষুধ খাই না। তাহলে এই যে যে সমস্যার যেগুলো হচ্ছে, এই যে এটা হলো যে সাইলেন্ট কিলার, অর্থাৎ রোগী যখন সমস্যা পড়তেছে তখন আমাদের কাছে আসতেছে ব্রেন স্ট্রোক নিয়ে বা হার্ট অ্যাটাক নিয়ে, তার আগে সে সচেতনতা ছিল না, কষ্ট হয় না, শেষে ওষুধ আসলে খায় না। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটোর ক্ষেত্রে এটা একটা সমস্যা, যেহেতু কোনো সিমটম হয় না, রোগী মনে করে সিমটম না হলে সেটা তার এটা যেহেতু রোগ না। দীর্ঘমেয়াদী সেটাকে- আস্তে 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 সে রোগীর ক্ষতি সেটাকে করে। খুব গুরুত্বের সাথে নেয় গুরুত্ব না সহ- ওরা। এই এই গ্যাপটা আমরা কিভাবে আচ্ছা, এই fill up গ্যাপটার করতে মধ্যে পারি? একটা জিনিস দেখা যাচ্ছে আসলে সমস্যা বিভিন্ন রেঞ্জ থেকে। একটা যেমন আমরা বললাম যে সাইলেন্ট কিলার, মানে এটা রোগের ক্ষেত্রে এটা সমস্যা, রোগের সিমটমলেস থাকে এটা সমস্যা। আর একটা হলো যে পেশেন্টের এন্ড থেকেও সমস্যা আছে, যে পেশেন্টে আমরা যেমন রেগুলার চেক আপ করতে যাওয়ার কথা, আমরা বলি আপনার বয়স 30 বছর বা তার চেয়ে বেশি হয়েছে, আপনার ডাক্তারের কাছে উচ্চ রক্তচাপ আছে কিনা, বা ইভেন আমাদের হেলথ কমপ্লেক্স অথবা যে কোনো হসপিটালে যে আপনি চেক করেন যে আপনার উচ্চ রক্তচাপ, বা বাসায় আপনি অটোমেটেড মেশিন দ্বারা চেক করেন, এটা মানুষ চেক করতেছে না। তাহলে রোগীর এন্ড থেকে তাদের অ্যাওয়ারনেসের অভাব আছে, তাদের না, সচেতনতার অভাব। কিন্তু সাধারণত রোগীরা তো আমাদের কাছে আসে যখন কোনো সিমটম হয় বা অসুখে পড়ে তখন। একটা সাধারণ মানুষ যার কোনো অন্য কোনো সিমটম নাই, সে কোন বয়স থেকে তার এই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলো মনিটর করা শুরু করবে? এখন যেহেতু অনেক কম বয়সী মানুষের মধ্যেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ধরা পড়তেছে, দীর্ঘমেয়াদী রোগ যেগুলো আছে আমরা এনসিডি বলি, নন কমিউনিকেবল ডিজিজ ধরা পড়তেছে, এই কারণে 30 বছর বা তারপর থেকে আসলে শুরু করা উচিত। যেটা আমরা আগে দেখতাম 40 বছর বা তারপরে হলে আপনার নিয়মিত চেক আপ করবেন, এটা আসলে 30 বছর এবং তারপর থেকে শুরু করা উচিত নিয়মিত চেক আপ করা। বিশেষ করে এখানে যাদের আপনার ফ্যামিলি হিস্ট্রি উপসর্গ আছে। থাকুক বা না থাকুক। আর ফ্যামিলি হিস্ট্রি হলে তো কথাই নাই, যে ফ্যামিলি থেকে হার্টের সমস্যা থাকে, ডায়াবেটিস থেকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে সে ইচ্ছা করলে আরো আর্লি, অর্থাৎ 25 ইয়ার্স থেকে সে আসলে এই পরীক্ষাগুলো করতে পারে বা চেক করতে পারে তার এই সমস্যাগুলো আছে কিনা। এটা হলো রোগীর দিক থেকে সে মানে সচেতনতা অভাব। আর একটা জিনিস দেখতে আমরা ফিজিশিয়ানের থেকেও, আমরা যে ফিজিশিয়ান আমাদেরও একটা সামাজিক দায়িত্ব কর্তব্য আছে যে রোগীকে অ্যাওয়ার করা, রোগীকে বলা, আর বিভিন্ন মাস মিডিয়ার মাধ্যমে বা এটা সামাজিকও একটা রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকগতভাবে একটা দায়িত্ব আছে যে রোগীদেরকে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন মিডিয়াতে এটা প্রচার প্রচারণা করা। এই জন্য যে 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, এই উচ্চ রক্তচাপ এটাও এক দিবস হিসাবে ধরনের- এই যে আমরা এটা এই প্রোগ্রামটা সচেতন- করছি, হ্যাঁ প্রোগ্রাম করছি, এটা একটা অংশ। হ্যাঁ, তারপরে বিভিন্ন বিল ইয়ে করা, বিলবোর্ড করা বা যে পোস্টার ছাপানো অথবা সেমিনার, সিম্পোজিয়া এগুলো, অথবা র্যালি করা যেতে পারে। র্যালির মাধ্যমে আসলে এগুলা মানুষকে আর সচেতনতা একটা করা যেতে রোগী পারে। যখন আমাদের কাছে আসে তখন মনে হয় ডাক্তারেরও দায়িত্ব থাকে যে সে বিশদভাবে ব্যাপারটা বুঝিয়ে বলবে। অনেক সময় দেখা যায় পেশেন্টদের মধ্যে মিসকনসেপশন কাজ করে যে প্রেশার বেশি ছিল, আমার কাছে আসলো, প্রেশার ওষুধ দিলাম, প্রেশারটা নর্মাল হয়ে গেল, তারপর সে সেটা ছেড়ে দিল ওষুধটা। হ্যাঁ। প্রায় এরকম রোগী দেখা যায়। আবার অনেকে করে যেটা ওষুধ খাচ্ছে, প্রেশার নর্মাল হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, আবার যখন অনেকের একটা কনসেপশন আছে যে ঘাড় ব্যথা করবে প্রেশার বাড়লে বা মাথা ব্যথা হয়, এটা খুব প্রচলিত আছে আমাদের ইয়েতে। এরকম ঘাড় ব্যথা, মাথা ব্যথা হলে আবার প্রেশার ওষুধটা খাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের সোসাইটিতে খুব চালু আছে। তো এইগুলোর জন্য- এই জন্য যেমন একটা হলো যে রোগী যখন আসতেছে, যে কথাটা শুরুতে বললেন যে কাউন্সিলিং এর অভাব, জি, আমরা রোগী যখন আসতেছে, রোগী সিমটম নাই কিন্তু উচ্চ রক্তচাপ ধরা পড়লো, এটা ফিজিশিয়ান এন্ড থেকে তাকে কাউন্সিলিং করা বলা উচিত। আপনি তো নিয়মিত ওষুধ না খান, তাহলে দীর্ঘমেয়াদী আপনাকে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক আর কিডনির সমস্যা হওয়ার সুযোগ, সমস্যা তৈরি হতে পারে, শুধু আপনি নিয়মিত ওষুধ খাবেন। এটার দিক থেকে আমাদের তাদেরকে অ্যাওয়ার্ড করে দেওয়া। আর একটা হলো যেটা ওই যে রোগীরা ওয়েট করে যে আমার মধ্যে হয়তো মাথা ব্যথা নাই, আমার উপসর্গ নাই, সুতরাং আমার মনে হয় উচ্চ রক্তচাপ নাই, অথবা আমার মনে হয় উচ্চ যেটা আছে যে ডায়াগনোসিস যেটা হয়েছে অনেক ভালো সেটা হলো হয়ে গেছে। ডায়াগনোসিস না। আবার হলো আবার হয়তো সিমটম নিয়ে আসলো, সিমটম নিয়ে আসার পরে তাকে উচ্চ রক্ত ওষুধ দেওয়া হলো, দেওয়ার পরে সে ফার্মেসি বা কোথাও যে প্রেশার মাপলো, আপনি তো নর্মাল আসলো, এগুলো আপনার তো উচ্চ রক্তচাপই নাই, আপনি কেন ওষুধ খাচ্ছেন? তাহলে রোগীকে এটাও বলে দেওয়া যে আপনি যে ওষুধ খাচ্ছেন, ওষুধ প্রেশার আর ওষুধ এটাকে রক্তচাপ ধরে রাখবে, আপনি আবার ছেড়ে দিবেন, আবার বাড়তে শুরু করবে, সেই জন্য তার আপনাকে মানে- নিয়মিত ওষুধ খেতে হবে। তার মানে সচেতনতা কেবল রোগীর
থাকলে হবে না। আমাদের তাদের যে ফার্স্ট হ্যান্ড অনেক সময় যারা যেটা বললেন ফার্মেসিতে, যে ওদেরও জানতে হবে যে কিভাবে কোন সিচুয়েশনে ব্লাড প্রেশারটা মেজার করতে হয় এবং সে তার রোগীটাকে কিভাবে তার পরামর্শটা দেবে সেটাও তাদের জানা থাকতে হবে। বোথ এন্ডে থাকতে হবে তার সচেতনতা, তাই না? সবার হ্যাঁ, থাকতে সবারই থাকতে হবে। আচ্ছা, একটা পেশেন্ট, আমরা অনেক সময় বলি না সবসময় তো পেশেন্ট আমাদের কাছে সব প্রতিদিন আসতে পারবে না, টার্গেট প্রেশারটা কি হওয়া উচিত? আচ্ছা, টার্গেট প্রেশার হলো যে রোগীকে বলে দেওয়া উচিত আপনার রক্তচাপ 130/80 বা 85 এর নিচে রাখবেন আপনি। এটা হতে পারে তার কিডনির সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক, তার স্ট্রোক করছে বা যে কোনো, মোটামুটি একটা বলে দেয় আপনার উচ্চ রক্তচাপ 130/80 বা 85 রাখলে আপনার জন্য ভালো। যদি একটু কমার কথা বলে এখন, কিন্তু এখন মোটামুটি 130/80-85 এর নিচে রাখতে হবে। অনেক সময় দেখা গেল যে সে একটা পিল মিস করলো, রাতে একটা ডোজ ছিল, সে ভুল করে খেলো না, তাহলে তার করণীয়টা কি হবে? আচ্ছা, এখন এই ক্ষেত্রে এরকম যে এটার ব্যাপারে খুব স্ট্রিক্ট আসলে হওয়ার কোনো ইয়া নেই যে আপনি মিস করছেন একটা দুটা মিস, খুব ক্ষতি হয়ে গেছে জিনিসটা তা না। ওনার পরবর্তী যে ডোজ আছে সেই ডোজে খেলেই হবে। কারণ হলো উচ্চ রক্তচাপের একটা বা দুইটা পিল মিস হয়ে গেলে বা এক দুদিন মিস হয়ে গেলে এটা আসলে খুব বেশি ক্ষতিকর ইয়া হয় না। দীর্ঘমেয়াদী যদি মিস না হয়, সপ্তাহ বা 2-3 সপ্তাহ না হলে সাধারণত, কেন ওষুধের অ্যাকশন কিছুদিন থাকে আর কি, এই কারণে রোগী যদি মিস হয় বলে তো মিস হলো, এটা নিয়ে আপনি ভয় পাওয়ার কোনো পরবর্তীতে কারণ ভয় নাই। পাবেন না, কিন্তু পরের দিন আপনি অনেক খেয়ে সময় ওষুধ খাওয়া অবস্থায় দেখা যায় যে পেশেন্টের প্রেশার কোনো একটা কারণে বেড়ে গেল। আমরা বলি যে শুধু ওষুধ খেলে হবে না, আপনাকে আপনার স্ট্রেস কমাতে হবে, আপনাকে ভালো ঘুম হতে হবে। ঘুম, স্ট্রেস এবং ড্রাগ, এই তিনটা যদি ব্যালেন্স করা যায় তাহলে প্রেশারটা খুব ভালো কন্ট্রোলে থাকে। তো অনেক সময় দেখা গেল যে ওষুধ খাওয়া অবস্থায়ও পেশেন্টের প্রেশারটা বেড়ে গেল, তখন তার করণীয়টা কি হবে? আসলে প্রেশার ওষুধ সে খাচ্ছে, মোটামুটি সব সময় দেখা যাচ্ছে কন্ট্রোলে আছে, হঠাৎ করে কোনো কারণে প্রেশার সার্চ করলো, বেড়ে গেল। এখন এই জিনিসটা হঠাৎ করে বেড়ে যায়, ইউজুয়ালি শান্ত কেন বাড়ে? এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যদি রোগী বিশেষ করে স্ট্রেস, যেটা আলোচনা হলো যে স্ট্রেস যদি থাকে বা কোনো কোনো বিষয় নিয়ে সে কোনো টেনশন করতেছে, তাহলে প্রেশারটা বাড়তে পারে। এখন এই যে টেনশন করলে হঠাৎ করে প্রেশার বাড়তেছে, এবং এটা যদি মোটামুটি যে ডায়াগনোসিস আছে যে আপনি কোনো স্ট্রেস আছে কিনা, এই ক্ষেত্রে আসলে কোনো আমাদের ওষুধের ডোজ আসলে এক্সট্রা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে একটু কাউন্সিলিং এবং কিছু এনজিওলাইটিক বা স্ট্রেস কমানোর ওষুধ দিলে আসলে সেক্ষেত্রে সহজে তার প্রেশার আবার কন্ট্রোলে হতে পারে। কোনো ক্ষেত্রে রোগী আবার এই ক্ষেত্রে বলে যে স্যার হঠাৎ করে প্রেশার বেড়ে গেছিল, আবার আমি একটু normal হয়ে ওই গেছে। ইয়ের তেঁতুলের ওষুধ খেয়ে নিলাম। ঘুমে বা তেঁতুলের একটু পানি খেলাম, আমার প্রেশার কিছুক্ষণ পরে নর্মাল হয়ে গেল। সুতরাং এটা আসলে ওইটা ওই স্ট্রেসের জন্য বাড়ছে, এটা ওর কিন্তু রোগের সে কারণে কখন বাড়ে না। ডাক্তারের কাছে ভিজিট করবে? আচ্ছা। কি সিম্পটম গুলো দেখলে যে তার প্রেশারও বেড়েছে, সাথে কি সিম্পটম হলে সে তড়িৎ গতিতে হাসপাতালে একটা তো আসবে? যে দেখা যাচ্ছে যে তার হলো এই প্রেশার বাড়তি আছে এবং কয়েকদিন ধরে বাড়তি আছে, এক। 2 নাম্বার, তার সিমটম ডেভেলপ করছে, এর মধ্যে তার চোখে দেখতে কোনো সমস্যা হচ্ছে, অথবা তোর কোনো অংশ তাকে একটু দুর্বল বা ইয়ে মনে হচ্ছে, অথবা প্রচন্ড তার হেডেক হচ্ছে। এইসব ক্ষেত্রে অবশ্যই সে অবশ্যই ডাক্তারের ফিজিশিয়ানের কাছে পরামর্শ নিতে হবে। পরামর্শ নেবে। সেটাই, ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো জানা থাকলে আসলে আমাদের জন্য খুব সহজ হয় যে দৈনন্দিন জীবনে, কারণ প্রতিদিনই একটা রোগীর পক্ষে চিকিৎসকের শরণাপন্ন হওয়া সম্ভব হয় না। সেই জন্য চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব আছে যে রোগীকে বুঝিয়ে বলা কোন সিচুয়েশনে সে কিভাবে ওভারকাম করতে পারবে বা কখন আমাদের কাছে জরুরি ভিত্তিতে আসতে পারবে। ধন্যবাদ আপনাকে। এখন আমি আসছি অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যারের কাছে। স্যার, আপনি একটু প্রতিরোধ নিয়ে কিছু বলেন। আমরা এখন এত স্ট্রেসফুল লাইফ লিড করি, দেখা যাচ্ছে সারাদিন কাজ, ঘুমটা ঠিক মতো হচ্ছে না, এগুলোর প্রভাব আমাদের এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে কতটুকু প্রভাব ফেলছে এগুলো? ফারহানা, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রতিরোধ, এখন প্রতিরোধটা আমি কি করব? আমার তো আগে জানতে হবে যে আমার রোগটা আছে কিনা। তো জানার জন্য কি চাইতে হবে? আমাকে চাইতে হবে জানতে। আমাদের অভাব কিন্তু ওখানে। আপনি দেখবেন যে সরকারি কর্মকর্তারা আছেন, তাদের এসিআর একটা সিস্টেম আছে, ওখানে কিন্তু তার ব্লাড প্রেশার মাপার কথা, তার একটা ইসিজি করার কথা, অনেকেই কিন্তু সেটা ফাঁকি দেন, বলেন লিখে দেন 182। এটা কি ঠিক হলো? একদমই না। আমি জানি বয়সের সাথে আমার উচ্চ রক্তচাপে সম্ভাবনা বাড়বে। আমেরিকান হিসাব হলো ওদের 60 জনগণের, যেহেতু ওখানে স্থূলতা বেশি, ওবেসিটি একটা বড় প্রবলেম, 60 জনগণের প্রায় 60% লোকই, 60% লোকই উচ্চ রক্তচাপের রোগী। আমার দেশে লাইফ স্প্যান বেড়ে এখন প্রায় 74+ হয়ে যাচ্ছে। তার মানে
আমরা একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু উচ্চ রক্তচাপের রোগী হওয়ার জন্য একটা আশঙ্কার মধ্যে আছি। আমি যদি জানতে না চাই আমার ব্লাড প্রেশারটা কত, তাহলে তো প্রতিরোধের প্রশ্নই আসে না। তাহলে আমাকে চাইতে হবে, জানতে হবে। কিভাবে জানবো? আমি ব্লাড প্রেশারটা মাপতে হবে। আমি বছরে একবার বা দুবার ব্লাড প্রেশার মাপাটা প্রপার স্থানে যদি না করি, তাহলে কি সেটা জানা হলো? আমি তো জানতেই পারলাম না আমার আদৌ উচ্চ রক্তচাপ আছে কিনা, যদি থাকে সেটা লেভেল কত। সেই না জানা মাত্রা কতটুকু আপনি বলছিলেন যে আমাদের দেশের যারা বিভিন্ন সার্ভে আছে, কিন্তু এগুলো কিন্তু মুখের কথা নয়, সেখানে দেখা যাচ্ছে যে যারা সত্যিকারের উচ্চ রক্তচাপের রোগী তাদের প্রায় 50% জানেই না তার উচ্চ রক্তচাপ আছে, কারণ কোনোদিন মাপিনি। আচ্ছা, মাপা হলো, তারপর কি হবে? আমাকে করতে হবে। এই করার মধ্যেই তো আমার প্রতিরোধ। সেই করাটা কিন্তু, এই প্রতিরোধের ব্যাপারটা দুটো জায়গায়। আমি আমার উচ্চ রক্তচাপের রোগী হতে চাই না। 2 নম্বর, আমি উচ্চ রক্তচাপের রোগী হওয়ার পরে তার কমপ্লিকেশনে ভুগতে চাই না। দুটো জায়গায় কিন্তু। তাতে প্রথমটা কি, আমি আগে থেকে সতর্ক। আমার ভাই বোনদের উচ্চ রক্তচাপ আছে, আমি কিন্তু আগে থেকে সতর্ক, খাওয়া দাওয়ায়, চলাফেরায়, নিজের ওজনটা ঠিক রাখার ব্যাপারে, প্রেশারটা বছরে অন্তত একবার দুবার মাপার ব্যাপারে। দ্বিতীয়, আমার হয়ে গেল প্রেশার, এবার আমার সতর্ক হতে হবে আমার কমপ্লিকেশন গুলো না হয়। কমপ্লিকেশন কি? আমার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ব্রেইনে হ্যামোরেজ হতে পারে, চোখে হ্যামোরেজ হতে পারে, আমার কিডনি ড্যামেজ হতে পারে। সমস্যা হলে এই সবগুলো কিন্তু খুব ধীরে 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 হয়, এবং সেই ধীরে ধীরে হওয়ার কারণে আমি কিন্তু টেরও পাই না যে ভিতরে ঘুণ পোকা বেঁধেছে ঘুম, এবং এই ঘর বেঁধে আমাকে যে ক্ষয় করে দিচ্ছে, যখন আমি টের পাবো তখন কিন্তু অনেক জল গড়িয়ে গেছে, সেটা ফেরত পাবো না। কাজে আমি আগে থেকে সেটা সতর্ক না হলে আমার প্রতিরোধ কিন্তু হচ্ছে না। হয়ে যাওয়ার পরে আমি ওষুধ খেতে, এখন ওষুধ খেতে লোকজন বলে কি, আমি ভাই ওষুধ খেতে চাই না, ওষুধ খেতে তো সারা জীবন খেতে হবে। আমি একটা কথা বলি, যে আপনি যে কথা বলতে আছে খেয়াল করে দেখেন তো, আপনি তো জন্মের পর থেকে খাওয়ার জন্য ওয়া ওয়া করে চিল্লানো শুরু করছেন, মৃত্যু পর্যন্ত খেতেই থাকবেন। না খেলে কি হয়? কষ্ট হয়। ওই বাচ্চাকালে তো কাঁদছেন তো ওই জন্য, খিদা লাগছে। বড়কালেও আপনাকে খেতে না দিলে তো খুব কষ্ট হয়। রোজা শেষে ইফতারি করার জন্য উন্মুখ হয়ে বসে থাকি, কখন রোজাটা ভাঙবো। সেটা যদি আমি না করি, হাঙ্গার স্ট্রাইক করলে আমার শরীর কি ঠিক থাকে? থাকে না, ক্ষতি হয়। তার মানে ক্ষুধা তো একটা রোগের মতো, ন্যাচারাল জিনিস, রোগ হওয়াটা ন্যাচারাল। তার নিবৃত্ত করা, সেটা নিবৃত্ত করা আমরা খাচ্ছি, সেটা তো ন্যাচারাল। তাহলে আপনি ওষুধ খাওয়ার ব্যাপারে এরকম দ্বিধা কেন? ভালো থাকাটা ইম্পর্টেন্ট, সেটা আমি যেভাবে হোক। তারপরেরটা কি করতে হবে? সে করার মধ্যে হলো, আমি শুধু উচ্চ রক্তচাপ, আপনার বারবার বলছেন এটা একটা রিস্ক ফ্যাক্টর। কিসের রিস্ক ফ্যাক্টর? ওই যে বলছিলাম কমপ্লিকেশন গুলো। তাহলে আমার তো যদি ডায়াবেটিস থাকে, আমার যদি খুব ওজন বেশি থাকে, আমার যদি কিডনির অনেক বেশি অ্যাডভান্স ডিজিজ হয়ে যায়, তাহলে তো আমার রক্তচাপের যে পরিমাণে ফ্ল্যাকচুয়েশন বা বেশি থাকাটা অনেক বেশি ক্ষতি করবে। যে কিডনি রোগী তার কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেশি, যে হার্টের রোগী তার কিন্তু ব্রেন স্ট্রোকের রিস্ক অনেক বেশি, একটার সাথে আরেকটা সম্পর্কিত। তাহলে আমাকে ওটার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি যদি এই সবকটা জায়গায় খেয়াল না করি, প্রতিরোধ কথাটা এখানে অর্থহীন হয়ে দাঁড়ায়। একদম। অনেক সময় যখন পেশেন্ট আমাদের কাছে আসে উচ্চ রক্তচাপ নিয়ে, আমরা দেখা যাচ্ছে যে একটা ওয়ার্কআপ করি, কারণ আমরা জানতে চাই যে তার আর কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দেই। অনেক সময় রোগী মনে করে যে আমি তো প্রেশার নিয়ে এসেছি, আমাকে কেন এত পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে। আমি রোগীকে বলি কি, ভাই আমি কিন্তু উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে পারি না, আমি একটা মানুষের চিকিৎসা করতে পারি যার উচ্চ রক্তচাপ আছে। আমি চিকিৎসক হিসাবে চেষ্টা করব ওই মানুষটা যেন ভালো থাকে। আমি সেটা ভালো হওয়ার জন্য তার এই যে রিস্ক ফ্যাক্টর গুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত, যেটা একটা আরেকটা রিস্ক অনেকে বাড়িয়ে দিচ্ছে, সেটা থেকে আমাকে খেয়াল করতে হবে। কাজে উচ্চ রক্তচাপের রোগীকে আমি ক্যাম্পেইন করবো, ভাই তুমি স্মোকিং করো না, আমি ক্যাম্পেইন করবো তুমি জর্দা সাদা খেও না, আমি তাকে ক্যাম্পেইন করবো তুমি ঘুমাও সময় মতো, তোমার স্ট্রেসটা কমাও, তুমি হাঁটো, তুমি ওজন কমাও। সবকটাই কিন্তু তাকে ভালো রাখার জন্য। শুধু একটা ওষুধ দিলাম, প্রেশারটাকে একটা মাত্রা নিচে রেখে দিলাম, ওই যে 130/80 কথা বলা হচ্ছে, তার নিচে থাকলে আমি খুশি হয়ে যাব না। আমি বলবো তোমার সুগারটা কেমন ভাই, সিগারেটটা কি ছেড়েছো, মাগো তোমার জর্দা খাওয়া বন্ধ হয়েছে। যদি এগুলো না হয় তাহলে মানুষটা ভালো থাকবে না। আমাদের অভ্যাস হওয়া উচিত, আমি মানুষের ট্রিটমেন্ট করব, তার সবকটা রিস্ক ফ্যাক্টরকে কন্ট্রোল করে তাকে বহুদিন পর্যন্ত দীর্ঘায়ু এবং সুস্থভাবে ধরে রাখার চেষ্টা করব।
একদম ঠিক তাই। শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীল হলে হবে না। এটার মধ্যে যেটা আমি আগেই বলছিলাম যে স্ট্রেস একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিশ্রাম নিচ্ছি না প্রপারলি, সেটাও একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করে। অপটিমাম মাত্রায় আমি ওষুধ খাচ্ছি, কিন্তু বাকি দুটো ফলো না করার কারণে আমার প্রেশারটা কন্ট্রোল নাও হতে পারে। আবার খাদ্যাভ্যাসে দেখা যাচ্ছে লবণ খাওয়ার প্রবণতা খুবই বেশি। অনেক সময় বলছে কাঁচা লবণ খাবো না, এটা কি তাহলে ভেজে খাবো? মানে লবণটা এতটাই প্রিয়। আর আমাদের দৈনন্দিন যে রান্নাবান্না হচ্ছে সেটা তো লবণের মাত্রাটা একটু বেশি থাকে। এই খাদ্যাভ্যাসের ব্যাপারটা যদি আপনি একটু বলেন, কি চেঞ্জ করা যাবে? একটু মজার কিভাবে? কথা বলি। গতকালকে সন্ধ্যেবেলা খুব ইচ্ছে হলো যে আমি একটু ঝালমুড়ি খাবো। তো প্রাণের ঝালমুড়ি আনালাম, খেতে গিয়ে দেখি তার মধ্যে প্রচুর লবণ। লবণ আছে। যে কোনো প্রসেস ফুডের মধ্যে হয় চিনি বেশি অথবা লবণ বেশি, না হলে প্রসেস ফুডগুলো কিন্তু টিকে থাকবে না। এবং সেটা করতে গেলে হচ্ছে কি, আমাদের খাদ্যাভ্যাসে এখন ঘরে তৈরি খাবারের বাইরেও প্রসেস ফুডগুলো খাওয়ার মাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে। সিম্পল ঝালমুড়ি, তার মধ্যে যে আমি খেয়ে দেখলাম যে একটা ঝালমুড়ি প্যাকেটের মধ্যে আমার সারাদিনের লবণের কোটা কিন্তু পূরণ হয়ে গেল। একদম। তার মানে সারাদিনে আমি যে অন্যান্য খাবার খাবো ওই লবণটুকু কিন্তু আমার জন্য এক্সট্রা হয়ে গেল। হুম। আমি কিন্তু খেয়াল করছি না এটা। বোরহানি খাচ্ছি গ্লাস গ্লাস, লবণ কতটুকু? এই যে আমি চাটনি খাচ্ছি, ফুচকা খাচ্ছি, সবকিছুর মধ্যে লবণ আছে কিন্তু। পরিমিতি বোধটা ইম্পর্টেন্ট। আপনি কি খাবেন না মজার জিনিসগুলো? খাবেন, পরিমিতি বোধটা থাকতে হবে। চিনি, চিনি যে আমাদের কত বড় শত্রু সেটা আমেরিকান স্ট্যাটিস্টিক্স বলে। ওদের দেশে যখনই সুগার এবং ওই যে ম্যাপল সিরাপ এটা যখন বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে স্থূলতা এবং কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো, যার মধ্যে উচ্চ রক্তচাপ আছে, তার মাত্রাটাও একটার সাথে আরেকটা সম্পর্কিত। এই জন্য লাইফস্টাইল চেঞ্জটা এত ইম্পর্টেন্ট। খাদ্যাভ্যাসের মধ্যে কেউ যদি বলে তুমি একেবারে এটা খাবে না ওটা খাবে না, আমি বলি ভাই এটা কি একটা কথা হলো? আমি মানুষ তো, একটু আনন্দ করবো না? শুটকি হয়ে বেঁচে থেকে লাভ কি? আমি খাবো, কিন্তু পরিমিতি বোধটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করব মাত্রাটা কমিয়ে আনতে। আমার রুগীদের বলি ভাই ভুনা ভুনা না খেয়ে একটু ঝোল ঝোল খান, তেল কমে গেল কিন্তু। হুম। তাদেরকে বলি যে আপনি পাতে লবণ নিচ্ছেন না, কিন্তু রান্নাতে লবণটা একটু কমিয়ে দিতে বলে। ইংল্যান্ডে তারা আইন করে করলো কি, তারা বললো যে সমস্ত প্রসেস ফুডে যে তৈরি হচ্ছে সসেজ ইত্যাদি, লবণের মাত্রা অল্প একটু কমিয়ে দিল। আর লবণের মাত্রা একটু কমাতে কিন্তু স্বাদ কিন্তু চেঞ্জ হলো। প্রথম থেকে এটা নিয়ে কিন্তু বেশ প্রতিবাদও আসলো। 5 বছর পরে দেখা গেল, ওইটা সার্ভে করেছে তারা, ওই এলাকার জনগণের, তারা সার্ভে করে দেখেছে অ্যাজ এ হোল প্রেশারের মাত্রা এভারেজ কমে আসছে, কমে গেছে। শুধুমাত্র অল্প একটু লবণ কমানোতে। তারপরে তারা করলো কি, এর পরে স্টেজে আরেকটু লবণ কমানোর কথা বললো। এখন আইন করে আর কতটুকু পারবেন যদি আমরা নিজেরা না চাই, নিজেরা সচেতন না হই? প্রতিরোধের কথার মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কিছু গবেষণা করেছে, নিউট্রিশনে এরা গবেষণা করেছেন। তারা দেখেছেন আমরা লবণের মাত্রা, প্রফেসর মনোয়ার বলছিলেন আগে, যা বরাদ্দ থাকা উচিত তার দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত আমরা খেয়ে অভ্যস্ত। এই জায়গাটা আমাদের কিন্তু একটু নজর দেওয়া উচিত। চিনির ব্যাপারে সতর্ক। আমি চায়ে চিনি খাই না, কিন্তু ভাই মিষ্টিটা একটা জায়গায় 5টা খাই, তা লাভ হলো কি? আমি যদি কার্বোহাইড্রেট খুব বেশি খাই, চিনিটা বেশি খাই, আমার তো একই প্রবলেম হলো। আমি তেল চপে যদি ওই কাচ্চি বিরিয়ানি রেগুলার খাই, তাহলে প্রবলেম হলো। মাসে একদিন খাবো, অসুবিধা কি? একদম ঠিক। সপ্তাহে একদিন আমি ফাস্টফুড খাবো, অসুবিধা কি? পরিমাণটা সবকিছুতে কম খাবো। পরিমিতি বোধটাই মনে হয় পরিমিতি বোধটা। হ্যাঁ খুব কাজ করে। এটা বলবো যে শুধু খাদ্যাভ্যাস বা খাবার এগুলোতে না, এই যে বললেন স্ট্রেস, আমি কতটুকু স্ট্রেস নিতে পারবো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা যতটুকু নিতে পারছি তার চেয়ে বেশি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কি, আমাদের আহ, আগে যে একটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা কি হতে চাই, কি করতে চাই, আমাদের চাহিদা এখন আকাশচুম্বী হয়ে গেছে। আমরা সবাই বিলিয়নিয়ার হতে চাই, মিলিয়নিয়ার হতে চাই। মানে লাখপতি হয়ে সন্তুষ্ট না, আমরা কোটিপতি হতে চাই। সেই জন্যই আমাদের এই খাই খাই নেচারটা বেড়ে যাওয়ার কারণে অ্যাজ এ হোল আমাদের কিন্তু স্ট্রেসের মাত্রা বেড়ে গেছে। আমি এখন এই টয়োটা করোলা চালিয়ে পছন্দ না, আমার এখন BMW লাগবে। তাহলে সেটার জন্য যে টাকাটা দরকার সেটা আর্ন করতে আমাকে এক্সট্রা স্ট্রেস নিতে হবে না? এখন এই চাহিদা প্রাপ্তির সম্ভাবনা সবকিছু সমন্বয় করতে গেলে স্ট্রেস বাড়বেই। স্ট্রেস বাড়বে। ওই জায়গাটা আমরা যদি খেয়াল না করি, তাহলে কিন্তু এটা প্রবলেমটা হবে। আর ঘরের স্ত্রী যদি চান যে তার হাজবেন্ডই তাকে BMW চড়াবেন আর প্রতি ঈদের সময় একটা হীরের নাকফুল উপহার দিবেন,
তাহলে স্বামী বেচারা এক্সট্রা পোস্ট স্ট্রেস না নিয়ে উপায় নেই। কারণ এই জায়গাটায় যদি ওখান থেকেও শান্তি পাওয়া যায় তাহলে তো কাজ হয়ে গেল। একদম সেটাই, দর্শকদের প্রতিও আমাদের সেই অনুরোধটাই থাকবে যেন আমরা আমাদের এখন যে আলোচনাগুলো হলো সেগুলো যেন আমরা আমাদের জীবনে লালন পালন দুটোই করি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেকের অনেক বেশি প্রেশার থাকে, মাল্টিপল ড্রাগস নিতে হচ্ছে সকালে দুপুরে রাতে, এই ব্যাপারটা কিভাবে কমিয়ে রাখা যায়? এখন আবার বাজারে যেসব ফিক্সড পিল এসছে, দুটোর কম্বিনেশন বা তিনটার কম্বিনেশন, এগুলো সম্বন্ধে একটু স্যার কমেন্ট করেন। আমি কিন্তু এই জিনিসটার ব্যাপারে খুব সেন্সিটিভ। আমি আমার স্টুডেন্টদের উপর, আমার ডাক্তারদের উপর খুব রাগ করি যখন তারা দুপুরবেলা ওষুধ দেয়। একটা অফিসে কাজ করছে, তাকে দুপুরবেলা একটা অ্যাসপিরিন ডিকোসপিরিন দিয়ে রাখছো কেন ভাই? ওটা সকালে বা রাতে খেলে অসুবিধাটা কি? একবেলাই তো খেতে হবে, সেটা সকালে হতে পারে রাতে হতে পারে। 3 বেলা ওষুধ না দিয়ে কম্বিনেশন ড্রাগ দিলে আমি হয়তো দুটো ওষুধ দিলাম 2 বেলায়, 4টা ওষুধ মাত্র 2টো পিল হয়ে গেল, 4টার জায়গায় অর্ধেক হয়ে গেল। এটা করা সম্ভব। আরেকটা হলো, আমরা যে লাইফস্টাইল চেঞ্জের প্রতি মনোযোগ দিই না। কালকে আমার ভাই বলছিলেন যে এখন তো আমার প্রেশার দিকে অনেক কম, তাহলে আমি ওষুধ কমাবো না? আমি বললাম কমাবো। তারপরে ওকে বললাম তুমি যে 10 কেজি ওজন কমিয়েছো তার ফল হলো তোমার আজকে ওষুধ কমে গেল। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। আমরা এই লাইফস্টাইল চেঞ্জের উপর মনোযোগ না দিয়ে শুধু পিলের উপর নির্ভর করলে ওষুধের মাত্রা বাড়তে থাকবে। ওগুলোকে যখন আমরা একটা কম্পোনেন্ট, পুরো মানুষটার পুরো বডিটার দিকে মনোযোগ দিয়ে আমরা ট্রিটমেন্টের প্ল্যানিং করব, ওষুধের মাত্রা কমানো সম্ভব এবং করা উচিত। একদম। আমাদের এবারকার যে প্রতিপাদ্য বিষয় কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার, এটা কিভাবে সম্ভব? এই যে আজকে যে পডকাস্টটা, সেটা কি? এটা কিন্তু জনগণকে ইনভলভ করা। আমি বিশেষজ্ঞ চিকিৎসক, আপনি একটা প্রচার মাধ্যমে এটা প্রচার করে দিচ্ছেন, ওখানে কিন্তু এক গাদা লোক ইনভলভ, জনগণ সেটা দেখছে, তারা মেনে চলে কাজ হলো। ভালো হওয়াটা কার জন্য? আমার জনগণের জন্য। তো তারা যদি জানেন, শুনেন, মানেন, করেন, তাহলে কিন্তু সবাই মিলে কিন্তু ভালো থাকছি। কাজে এখানে চিকিৎসকের, চিকিৎসা কর্মীদের, আমাদের জনমাধ্যমে যারা কাজ করছেন তাদের, এবং জনগণ যারা এটা গ্রহণ করবেন এবং মেনে চলবেন, ইউজার এন্ড, তাদের ক্ষেত্রে যদি এটা ইনভলভ না থাকে তাহলে কোনো প্ল্যান পরিকল্পনায় সফল হতে পারে না। এই জন্যই কথাটা এসছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। জনগণ যখন জানে আমার এই ক্ষতি হতে পারে, যদি জানে আমার দেশের এই অবস্থা, আমরা প্রেশার মাপি না দেখে জানি না আসলে আমার প্রেশার আছে কিনা, যদি জানে যে ওষুধ খাওয়াটা কোনো অপরাধ নয়, ওষুধ খাওয়াটা কোনো অক্ষমতা নয়, এটা আসলে এক ধরনের সক্ষমতার লক্ষণ, আমি ভালো, আমার ওষুধটা সহ আমি কমপ্লিট, আমি ভালো, এই ভালো থাকাটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। কিভাবে হলেন সেটা নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছেন? একটা গ্রুপ আছেন বলে আমি ওষুধ খাই না, মেনে চলি। অবশ্যই সম্ভব একটা লেভেল পর্যন্ত, কিন্তু আপনি ওই টার্গেটে রিচ করতে গিয়ে যখন দেখবেন শুধু ওইটুকুতে হচ্ছে না, অবশ্যই ওষুধের সাহায্য নেন, বিশেষজ্ঞের সাহায্য নেন, আপনি একটু নিজেও পড়াশোনা করেন। এখন তো নেটে গেলে অনেক কিছু জানা যায়, কেন শিখবেন না, কেন জানবেন না? জানা সম্ভব, জানা উচিত এবং করা উচিত। লেট আস কন্ট্রোল হাইপারটেনশন টুগেদার। ধন্যবাদ স্যার। মনিরুল ইসলাম স্যারের কাছে আসি। আজকের বিশেষ দিন উপলক্ষে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। আমার সবার কাছে অনুরোধ যে আর দেরি নয়, উচ্চ রক্তচাপকে চিনুন, জানুন, এটা যে নিঃশব্দ আততায়ী এটা আগে থেকে চিনুন এবং সে অনুযায়ী এটাকে প্রতিরোধ করুন, এবং যদি আক্রান্ত হয়েই থাকেন তাহলে যথাযথ চিকিৎসা নিন, সময় মতো চিকিৎসা নিন, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। কাজেই আমরা সবাই মিলে সুস্থ থাকি, আমরা সুস্থ জাতি, সুস্থ দেশ গড়ি। সবার প্রতি এই আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ স্যার। ডক্টর তৌফিকুর রহমান ফারুক স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করা উত্তম, এবং এটা উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ক্ষেত্রে আরো বেশি সত্য। সুতরাং প্রথমে এই জন্য রোগ আছে কিনা জানতে হবে। এই জন্য সবাইকে অনুরোধ হলো যে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা আপনি মাপুন। কারণ প্রেশার মাপার ক্ষেত্রে অনেক সময় আমাদের ধারণা হয় যে কোন মেশিন দিয়ে মাপবো। এখন আসলে অটোমেটেড মেশিন যেটা আছে এটাই রিকমেন্ডেড। সুতরাং সাধারণ মানুষের জন্য, এবং আপনি বাসায় মাপতে পারবেন, ইভেন যারা ফার্মেসিতে মাপবে তাদের জন্য আসলে অটোমেটেড মেশিন রিকমেন্ডেড। সুতরাং ভালো কোয়ালিটির অটোমেটেড মেশিন দিয়ে আপনার রক্তচাপ আছে কিনা মাপুন, এবং মাঝে মাঝে আপনার রক্তচাপ পরীক্ষা করুন। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনায় স্পষ্টভাবে উঠে এসেছে যে উচ্চ রক্তচাপ শুধু একটি চিকিৎসা বিষয় না, এটি একটি সামাজিক চ্যালেঞ্জও বটে।
এবং প্রাথমিক শনাক্তকরণ, জীবনযাত্রার পরিবর্তন এবং চিকিৎসা যদি আমরা নেই, তাহলে অসংখ্য জটিলতা থেকে আমরা আমাদের রোগীদেরকে মুক্ত রাখতে পারবো। এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার প্রতিপাদ্যের আলোকে আমরা সবাই, চিকিৎসক, রোগী এবং সমাজ, একসাথে এই নীরব মহামারীর বিরুদ্ধে কাজ করে যাব। আমাদের সম্মানিত বক্তাদের এবং দর্শকদের আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।